জয়গুরু বন্ধুরা, বিশেষ করে আইবিএস এর বন্ধুরা, অর্থাৎ যারা আইবিএস রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও। বিশেষ করে খাবার দাবার নিয়ে, কি খাবার খাবেন, কি খাবার খাবেন না, কি খেলে সমস্যা হবে, আজকে সবকিছু আমি এই ভিডিওতে বলে দেব। তবে অনুরোধ, স্কিপ করা যাবে না কিন্তু ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তার আগে একটি কাজ করুন, ভিডিওটা ক্ষণিকের জন্য বন্ধ করে দিয়ে কাগজ আর কলম নিয়ে রেডি হয়ে যান। কেননা ওই যে কি কি লিস্ট দিব, কোন কোন খাবার খাওয়া যাবে না, সেগুলো তো আবার নোট করে রাখতে হবে। সেই জন্য কাগজ আর কলম নিয়ে রেডি হয়ে যান। রেডি আছেন তো? এবার লিস্ট করতে থাকুন, আমি বলতেছি লিস্ট করতে থাকুন। প্রথমে আসি কোন কোন খাবার খাওয়া যাবে না, অর্থাৎ আইবিএস এর রোগীরা কোন কোন খাবার খাবেন না, লিস্ট শুরু করে দিন। ডিম খাওয়া যাবে না, ভালো করে লিস্ট করুন কিন্তু মিস করবেন না। কলা খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, লাল শাক খাওয়া যাবে না, পুঁই শাক খাওয়া যাবে না, ছোট মাছ খাওয়া যাবে না, তৈলাক্ত মাছ খাওয়া যাবে না, অর্থাৎ বড় মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, যে কোনো প্রকারের মাংস কিন্তু খাওয়া যাবে না। লিস্ট করতেছেন তো ঠিক মতো? ভুল যেন না হয়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সুন্দর করে লিস্ট করতে থাকুন। আরো বলতেছি, মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, মালটা খাওয়া যাবে না, আপেল খেলে পেট মোচড় দিয়ে উঠবে, আঙ্গুর খাওয়া যাবে না, মুসুরি ডাল কিন্তু খেতেই পারবেন না, বুটের ডাল খাওয়া যাবে না, বুটের ডাল খেলে পেট মোচড় দিয়ে উঠবে। আরো কিছু বলবো, আর কি কি বাকি আছে এবার আপনারা আমাকে একটু বলুন যে আপনারা আরো কি কি খেতে পারেন না, বলবেন একটু ভিডিওর নিচে মন্তব্য করে জানান যে আরো কি কি খেতে পারেন না। বাস, এই গেল তালিকা, কি কি খাবার খাওয়া যাবে না, এই হলো তালিকা। এগুলো না খেয়ে বাঁচতে পারবেন? পারবেন না। এক কাজ করুন না, আত্মহত্যা করুন, আইবিএস এর যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবেন। মরে গেলে তো আর সমস্যা নেই, যখন আপনিই থাকবেন না তখন তো আইবিএসই থাকবে না। আপনিও শেষ হয়ে যান, আপনার সাথে সাথে আইবিএসও শেষ হয়ে যাক, লেটা চুকে যাক। বুঝতে পারেননি কি মেসেজ দিলাম? আমার রোগীদের, যাদের আমি কাউন্সিলিং করাই, তাদেরকে আমি এগুলো লিস্ট দেই, তাদেরকে আমি বলে দেই এই খাবার খাবেন না, ওই খাবার খাবেন না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, তাদেরকে আমি লিস্ট দেই, তাদেরকে আমি লিস্ট দেই। কোনো লিস্ট চলবে না, সব খাওয়া যাবে, সব, কোনো বেঁচে খাওয়ার দরকার নেই। আমি যাদের কাউন্সিলিং করাই, তৃতীয় দিন পরে তাদের বলে দেই সব খাবার খাওয়া যাবে। কেন তাদের সমস্যা হয় না? কারণ ওই যে তৃতীয় দিনের কথা বললাম, দ্বিতীয় দিন অর্থাৎ 7 দিনের যে কাউন্সেলিং কোর্স করাই আমরা, প্রথম 2 দিন তাদের এমন ভাবে এমন কিছু করানো হয় বা এমন কিছু মেসেজ তাদের ভেতরে সেট আপ করে দেওয়া হয়, তারা যা খায় সব কিছু হজম হয়ে যায়। মূল যে কাজটা করে থাকি সেটা হলো এই 2 দিনে তাদের মধ্য থেকে সন্দেহটা দূর করে দেয়। এই যে খাবার খাইতে গেলেই সন্দেহ, এটা খেলেই মনে হয় পেটটা মোচড় দিয়ে উঠবে, এই যে সন্দেহটা, এই সন্দেহটাই তাদের দূর করে দেই প্রথম 2 দিনে। সেই জন্য তৃতীয় দিনে তাদেরকে বলে দেই সব খাওয়া যাবে। এখন আপনাদেরও বলে দিতেছি সব খাওয়া যাবে, সব খেতে পারবেন, কোনো সমস্যা নেই। সমস্যা তো একটা জায়গায়। কেন আপনাদের সমস্যা হবে আমি আবারও বলে দিতেছি, আপনারা খেলে সমস্যা হবে, আসলেই হবে। ডিম খেলে সমস্যা হবে, দুধ খেলে সমস্যা হবে, আসলেই হবে। কারণটা কি? কারণটা হলো ওই যে একটু আগে যে কথাটা বললাম, কাউন্সিলিং এর সময় যে 2 দিন তাদের মনের সন্দেহটা দূর করে দেই,
ওই সন্দেহটাই তো আপনারা দূর করতে পারবেন না, সেই জন্য খাবার খেলে সমস্যা হবে। কেন হবে? আর ওই সন্দেহটাই কেন দূর করতে পারবেন না? সত্যি সত্যি পারবেন না, চেষ্টা করে দেখেন। এই যে আপনি সন্দেহবাতিক একজন লোক, ওই যে ওটা খেলেই যদি সমস্যা হয়, খাবারের মধ্যে কোনো ময়লা আছে কিনা, খাবারের প্লেটে কোনো ময়লা আছে কিনা, প্লেট একের পর এক ধুইতেই থাকেন, খাবার নিয়মিত বাঁচতে থাকেন, মুখ চোখ কালো করে খাবার খান, বাথরুমে গিয়ে বসে বসে চিন্তা করেন পায়খানা ঘন হলো না পাতলা হলো, এই যে চিন্তাগুলো আছে, এই যে সন্দেহবাতিক চিন্তা, ওসিডি প্রবলেম, এই সমস্যার সমাধান তো করতে পারবেন না। চেষ্টা তো অনেক করতেছেন না? ভিডিও দেখতেছেন, আমাদের ভিডিও দেখেন, আরো বিভিন্ন রকমের ভিডিও দেখেন, অনেকে আছেন 2-3 বছর ধরে ভিডিও দেখতেছেন না? কই পারলেন না? সুস্থ হয়ে দেখান, ভিডিওর নিচে মন্তব্য করেন যে হ্যাঁ আমার সন্দেহবাতিক রোগ দূর হয়ে গেছে, ভিডিওর নিচে মন্তব্য করেন, দেখি কয়জন পারেন মন্তব্য করার জন্য। করেন মন্তব্য যে আপনি সুস্থ হয়ে গেছেন। পারবেন না তো, করতে পারবেন না তো, কারণ যদি সুস্থ হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও কেন দেখার জন্য আসছেন? এই যে আজকের আইবিএস এর ভিডিও কেন দেখার জন্য আসছেন? যদি মনের সন্দেহ দূর হয়ে যেত তাহলে তো আজকের ভিডিও আপনি দেখতেই আসতেন না, আজকের ভিডিও দেখার কোনো প্রয়োজনই ছিল না, কারণ আপনি তো আইবিএস থেকে মুক্ত হয়ে যেতেন, তাহলে তো আজকের ভিডিও আর আপনি দেখতে আসতেন না। নাটক বন্ধ করবেন আর তেরামি করা বন্ধ করবেন। একটু তো এমনিতেই তেরা টাইপের, যারা আইবিএস এর রোগী তারা তো এমনিতেই একটু ঘাড় তেরা টাইপের, মানে সবকিছু বুঝি কিন্তু মাতবর সাপ তাল গাছ আমার এখানেই থাকবে। অর্থাৎ আমি বুঝি খাবারের মধ্যে সন্দেহ করা যাবে না, আমি বুঝি একই প্লেট আমি 8-10 বার ধুইতেছি, আমি সবকিছু বুঝি, কিন্তু মাগার আমি এগুলো ছাড়তে পারবো না। আর কাউন্সেলিং এ কেন পারবেন আমি আপনাদের বলে দেই। কাউন্সেলিং এ দ্বিতীয় দিনে আপনাদের যে কোনো একটা কাজে ব্যস্ত থাকার কথা বলা হবে, আপনি ব্যস্ত থাকতে বাধ্য হবেন, কারণ প্রথম দিন এইরকম সাইজ করা হবে কথা দিয়ে, দ্বিতীয় দিন আপনি কাজ করতে বাধ্য হবেন, কাজ করলে সমাধান হয়ে যায়। এই আইবিএস রোগী যারা, তারা তো সবচেয়ে বড় অলস এবং অপদার্থ, এরা তো কোনো কাজই করতে চায় না, সারাদিন একের পর এক চিন্তা, সারাদিন একের পর এক চিন্তা। বুকের বাম পাশে একটু ব্যথা হলো কিনা, পেটটা জানি কেমন জানি একটু মোচড় দিয়ে উঠলো, সমস্যাটা কি? আবার প্রস্রাবের সাথে আজকে সকাল জানি কি গেল, একটু বোতলে ধরে পরীক্ষা করিয়া দেখি তো। বাস, পরীক্ষা চলতেছে। কত বড় যে বিজ্ঞানী আপনারা তো নিজেরাই জানেন না যে আপনারা কত বড় বিজ্ঞানী। যারা সুস্থ আছে তারা কি পরীক্ষা করে? তারা বাথরুমে বসে বসে চিন্তা করে আমার সামনের কাজটা কি আছে, আমাকে কোথাও যেতে হবে কিনা। আর আপনি কি চিন্তা করেন? আপনি যে একজন আইবিএস রোগী, আপনি কি চিন্তা করেন? সারাদিন দেহ নিয়ে চিন্তা আর ভেজাল লাগানোর পার্টি। আপনি কি জানেন যে আপনি বড় রকমের একজন ভেজাল লাগানোর পার্টি? আপনি ভালো করে খেয়াল করে দেখেন তো, মনে কষ্ট নিয়েন না, ভালো করে খেয়াল করে দেখেন, যেখানে যান আপনি সেখানে আপনি ভেজাল লাগাই দেন। আপনি জানেন যে সেখানে আপনি ভেজাল লাগাই দেন। আপনি যে একজন ভেজালের পার্টি, গাড়িতে উঠলে কন্ট্রাক্টরের সাথে ঝামেলা লাগাই দেন টাকা নিয়ে, রিক্সা ভাড়া নিয়ে হেরে ঝামেলা লাগাই দেন, চার দোকানে গিয়ে সেরে চার দোকানদারওয়ালার সাথে ঝামেলা লাগাই দেন। আপনাকে 6 বার গরম পানি দিয়ে কাপ ধুয়ে দিলেও আপনি সেই চা খেতে পারেন না, চায়ের দোকানদারের সাথে ঝগড়া লাগাই দেন। আরে চায়ের দোকানদার তো কাপ তো ঠিকই ধুয়ে দিচ্ছে, কাপে কোনো ময়লা নেই, ময়লা যে আপনার মনে আছে সেটা দূর করবেন কি দিয়ে? কাপ মনে হয় ধোয়া হয় নাই, কাপে মনে হয় ময়লা লেগে আছে, মনের ময়লা দূর করবেন কোথায় থেকে? মনের ময়লা দূর করতে হলেই কাউন্সেলিং করতে হবে। বোঝেন না বাংলা? কাউন্সেলিং করতে হবে। আপনারা কি ভাবছেন যে আমার কাছ থেকে আপনারা কাউন্সেলিং করেন সেই জন্য আপনাদের মোটিভেট করতেছি? না, কোনো দরকার নেই। যেখানে ভালো লাগে সেখান থেকে কাউন্সেলিং করবেন। নিয়ে আপনি একজন মানসিক রোগী, কাউন্সেলিং আপনাকে করতেই হবে। কাউন্সেলিং স্যার আপনি আইবিএস সমস্যার সমাধান করতে পারবেন না, এটা বুঝতে হবে। স্বীকার করেন না কেন? স্বীকার করতে সমস্যাটা কোথায় যে হ্যাঁ আমার কিছু একটা মানসিক সমস্যা আছে, স্বীকার করেন না কেন? ডাক্তারের কাছে যে যান চেক আপ করানোর জন্য, এই যে আইবিএস হয়েছে কিনা এগুলোর জন্য যে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে বলতে পারেন না যে স্যার আমার কিন্তু কিছু সমস্যা আছে, আমি যে একই চিন্তা বারবার করি, আমি যে সবকিছুতে সন্দেহ করি, আমার যে কোনো কিছুতে শান্তি নাই, আমি যে বেজাল লাগানো পার্টি, আমার মাথা যে সবসময় গরম থাকে, ডাক্তারের কাছে বলতে পারেন না আমার মানসিক সমস্যা আছে? আপনার স্বীকার করার দরকার নেই, ডাক্তারও এমনি বুঝে।
আপনি যে একজন মানসিক রোগী এটা ডাক্তারও জানেনি। ডাক্তার স্টাডি করে ডাক্তারি পাস করে নাই, না এমনি এমনি করছে, উপর থেকে তার সার্টিফিকেট চলে আসছে, ডাক্তারও জানে। একজন আইবিএস এর রোগী যে মানসিক রোগী সেটা ডাক্তারও জানে, কিন্তু ডাক্তার অত কিছু বলতে পারে না, কারণ সেখানে ভিজিট দিয়ে আপনি গেছেন তার কাছে। আপনার যদি মন খারাপ হয়ে যায় আপনি নেক্সট আর তার কাছে যাবেন না, সেই জন্য ডাক্তার অত কিছু বলতে পারে না। ডাক্তার শুধু আপনাকে একটা কথা বলতে পারে, সেটা হলো যে দুশ্চিন্তা করেন না বা দুশ্চিন্তা করবেন না। আপনি তো গাধা টাইপের, সেই জন্য আপনি বুঝতে পারেন না ওই দুশ্চিন্তাটা ওটাই যে মানসিক রোগ বা মানসিক সমস্যা, এটাই বুঝতে পারেন না। ডাক্তার তো আপনাকে সরাসরি বলতে পারে না যে আপনি যে পাগল, এটা তো ডাক্তার বলতে পারে না। তাহলে তো সমস্যা আছে। কিন্তু আমি বলতে পারি, কারণ কি আমি তো আপনাদের কাছে ওষুধ বিক্রি করতেছি না, সেই জন্য আমি বলতে পারি। পরিবর্তন হইতে পারেন নাই যে এত ভিডিও দেখেন, এত রেগে রেগে আমি কথা বলি, আমি কি আসলে এরকম রাগী? না না দাদা ভাই, আমি আসলে এরকম রাগী না। কেন তখন খোসা দিয়ে কথা বললাম আপনাদের ভেতরটাকে জ্বালানোর জন্য, জাগানোর জন্য। সেই জন্য এতটুকু খোসা দিয়ে কথা বললাম, কারণ তা না হলে তো আপনাদের ভেতর ঢুকে না, সেই জন্য একটু খোসা দিতে হয় আর কি। মানে আপনাদের বুঝাইয়ে দেই, আপনাদের সামনে আয়না ধরে বুঝিয়ে দেই যে আপনারা যে এই সমস্যায় আছেন, এটা বুঝিয়ে দেই যেন আপনারা বুঝতে পারেন, নিজেকে পরিবর্তন করতে পারেন। আইবিএস এর জন্য কত ওষুধ খাইছেন, খান নাই? খাইতেছেন না? একবার নিজেকে প্রশ্ন করতে পারেন না, ভালো হইতেছি না কেন? এত ওষুধ খাইতেছি, ভালো হইতেছি না কেন? নিজেকে প্রশ্ন করেন, তাহলেই তো বুঝতে পারেন যে না, তাহলে সমস্যাটা মনে হয় আমার অন্য একটা জায়গায়। তখনই তো আপনি বুঝতে পারেন যে না, সমস্যাটা হলো আমার মানসিক। তখনই তো আপনি বুঝতে পারেন। আর একটু আমি ক্লিয়ার করে দেই। অনেকে হয়তো ভাবতেছেন না যে আমি যদি দুশ্চিন্তা করি সেটা হয় আমার মাথায় বা আমার মনে, আমি যেটা সন্দেহ করি সেটা আমার মনে, আমি যে একের পর এক চিন্তা করি সেটা আমার মাথায় আসে। মাথার সাথে দুশ্চিন্তার সাথে পেটের সম্পর্কটা কি? পেট হলো আলাদা একটা বিষয়, আর দুশ্চিন্তা হলো আলাদা একটা বিষয়। এবার সম্পর্কটা কি আপনাদের আমি বলে দিই। যখন একজন মানুষ দুশ্চিন্তা দ্বারা আক্রান্ত হয়ে পড়ে, টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয় শরীর থেকে। সেই টক্সিন হরমোনটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিষ বলা হয়ে থাকে, যেটা বিষ ক্রিয়া সৃষ্টি করে। কোথায়? হজমে বিষ ক্রিয়া সৃষ্টি করে। যখন হজমে বিষ ক্রিয়া সৃষ্টি করে, অর্থাৎ পাচন ক্রিয়ায় যখন সমস্যা হয়, তখনই তো পেটে বিভিন্ন রকমের সমস্যা হয়। পেট ফুলে ফেপে থাকে, বুক বাট করে, চিনচিন করে ব্যথা করে, পায়খানা মাঝে মধ্যে ঘন হয়, পায়খানা মাঝে মধ্যে পাতলা হয়। আবার এমনও হয় 3-4 দিন পরে পরে পায়খানা হয়, যেটাকে কনস্টিপেশন বা কষা পায়খানা বলা হয়ে থাকে। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? সমস্যাটা কোথা থেকে হলো? ওই যে মানসিক সমস্যা থেকে, অর্থাৎ দুশ্চিন্তা, সূচিবায়ু, যেটাকে সন্দেহবাতিক রোগ বলা হয়, সেটা থেকে এটা হয়ে গেল। অর্থাৎ আইবিএস দ্বারা আপনি আক্রান্ত হয়ে গেলেন। তাহলে সমাধান কোনটা করবেন? পেটের মধ্যে ওষুধ দিলে কি সমাধান হবে? ওষুধ খেয়ে সমাধান করে দেখান, ভিডিও নিচে মন্তব্য করেন যে আমি ওষুধ খেয়েছি, আইবিএস সমস্যার সমাধান হয়ে গেছে, মন্তব্য করে জানান।